আপনাকে ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো? আমি অবশ্যই ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যুক্ত হয়েছেন। আপনার সাথে আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলব। আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা যেটিকে আরো শক্তপোক্ত করা হলো। আওয়ামী লীগের রাজনীতি বা তৎপরতা কর্মসূচি যেগুলো নিষেধাজ্ঞা করা। তারপরে আপনাদের আওয়ামী লীগের যে অ্যাক্টিভিস্টদের প্ল্যাটফর্ম, এই টিম সেখানে বিভিন্ন দ্বন্দ্ব সেটা নিয়ে কথা বলব। শেখ হাসিনার একটা দেশে ফেরার গুঞ্জন আবারও শোনা যাচ্ছে। সেটি নিয়ে একটু কথা বলবো। এরকম বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলব। দেশে বর্তমান অবস্থা, সংসদে উত্তপ্ত আলোচনা চলছে। সেগুলো নিয়েও টুকটাক কথা বলার চেষ্টা করব। তবে বিশেষ করে যেই বিষয়টির জন্য আজকে আপনার সাথে কথা বলা, যেটি দিয়ে শুরুও করতে চাই, রাশিক রহমান আপনি যদি শুনতে পান আমাকে, যে জি। শেষবার যখন কথা হচ্ছিল, গতবার আপনার সাথে যখন কথা হয়েছে, তখন আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম রাষ্ট্রপতি সংসদে আওয়ামী লীগকেই ফ্যাসিস্ট দল হিসেবে আখ্যায়িত করেছে, এটি আপনারা কেমন বার্তা পাচ্ছেন? আপনি এর উত্তরে বা রিপ্লাই বলেছিলেন যে শুধু রাষ্ট্রপতি কেন, স্পিকার শিরিন শারমিন চৌধুরী দুজনকে মিলিয়ে আপনি বলেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলে সেই একটা ফলো আপ আপনার কাছ থেকে জেনে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, যে এখন আমরা দেখলাম শিরিন শারমিন চৌধুরী এতদিন পরে গ্রেপ্তারও হলেন এবং তারপরে খুব দ্রুত আবার জামিনে ছাড়াও পেয়ে গেলেন। এখন আপনার মূল্যায়ন কি? না, আমার মূল্যায়ন আগে যা ছিল এখনো তাই। ওনার গ্রেপ্তার হওয়ার সাথে কোনো কিছু পরিবর্তিত হওয়ার কি আছে? আপনি তো আমাকে জিজ্ঞাসা করেছেন সাংবিধানিক দায়িত্ব এবং দলের সংকটে কে কি ভূমিকা পালন করছে, এটা ছিল মূল প্রেক্ষিত। সেটার উপরে ভিত্তি করে একটি মহাপ্রেক্ষিতের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে মাননীয় স্পিকার থেকে শুরু করে যাদের উপরে দেশ ও জাতি শুধু নয়, প্রাথমিকভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নির্ভর করেছিল, তারা তাদের কি ভূমিকায় ছিলেন সেই জায়গায় আমি আলাপ করেছিলাম। এবং আমি তো যা বলেছি, আমি তো অসত্য বচন করিনি, আমি যা বলেছি সত্য বচন ছিল। কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে আমরা খুব আবেগপ্রবণ একটা দল। আওয়ামী লীগের যারা নেতা কর্মী তারা আবেগপ্রবণ হবে, এটাই তো স্বাভাবিক। কারণ একজন আবেগী মানুষ ছাড়া তো আর কেউ বাংলাদেশকে স্বাধীন করার জন্য রক্ত দিতে যায় না। খুব হিসেবি মানুষ হলে তো দূর থেকে বসে বসে খেলা দেখতো, তাই না? সুযোগ সন্ধানী হতো। কিন্তু এই আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মীরাই, এই বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ কোটি নেতা কর্মীরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে 1971 সালে জাতীয় চার নেতার ব্যবস্থাপনায় নেতৃত্বে যেভাবেই বলতে চান না কেন, যেহেতু 10 এপ্রিল চলে গেল, আমি ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ আরো যারা বীর ব্যক্তিগণ ছিলেন, মেধাবী ব্যক্তিগণ ছিলেন, কাউকে ছোট করতে চাই না, সকলের উৎসাহ, সকলের সাহসিকতার উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করার মধ্য দিয়েই তো লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগের নামে বা স্বাধীনতার প্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করতে নেমেছিলেন। এখানে আবেগের। আমি আপনাকে যেটা বলেছিলাম যে যিনি জীবনের স্বপ্ন দেখেন নাই যে রাষ্ট্রপতি হবেন, তাকে আপনি উপঢৌকন মানে পুরস্কার দেওয়ার মতো করে রাষ্ট্রপতি বানালেন, তাহলে তিনি আপনাকে ফ্যাসিস্ট ডাকবে না? এটা আপনি কেন আশা করবেন? তিনি জয় বাংলার স্লোগান বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলবেন না কেন আপনি এটা আশা করবেন? আপনি তো এই দেশ ছেড়ে যাওয়ার সময় তাকে সাথে নিয়ে যান নাই, এবং সেও রাষ্ট্রপতি হতে সেটি চায় আপনি নাই। গত অনুষ্ঠানে এই সুতরাং বিষয়টা ব্যাখ্যা করেছিলেন যে না তার না কোন না অঙ্গে না না কোন অস্ত্র আমি আমি ঠেকিয়েছিল, আসছি। আপনি এটাও বলেছিলেন যে তার হ্যাঁ, মুখে তাকে আমি এটা বলতে বলছি হয়েছে। হুম। চাচা আপন প্রাণ বাঁচাই তো। হুম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, শিরিন শারমিন ওয়াজ দ্য স্পিকার অফ দ্য পার্লামেন্ট, কারেক্ট? এখন আপনার অনুষ্ঠানে আমি এই কথা বলেছি, আপনি ভুলে গেছেন এটা উল্লেখ করতে, যে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যাকে আমরা খলিল, আমাদের যে এখন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। তাদের সাথে যে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক, এটা জামাত ইসলামীও বুঝে নেই। হুম। আমার দলের নেতাকর্মীরা এটা উল্লেখ করতে ভুলে গেছেন, হয়তো দে ডিড নট ডু দেয়ার হোমওয়ার্ক। অ্যাজ এ রেজাল্ট, বিএনপি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, একেবারে ইন এ ক্ল্যান্ডাস্টাইন ফ্যাশন, দে হ্যাভ বিন মেইনটেইনিং কন্ট্যাক্ট উইথ ডক্টর ইউনূস এন্ড দে মেড শিওর যে আর যাই কিছুই হোক, এই জুলাই অগাস্ট মগাস্ট কোনো কিছু বাস্তবায়িত হবে না। যেই স্বাভাবিক পরিচিত শাসনতন্ত্রের সাথে আমরা ছিলাম, এই শাসনতন্ত্রে শুধু ক্ষমতার রদবদল হবে, বিএনপি ক্ষমতায় আসবে, জনাব তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। এটা এনশিওর করার জন্য মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে তার জায়গায় রাখা, এবং শিরিন শারমিনকে যদিও পদত্যাগ করানো হয়েছে জোর করে বা আপোষে, আমি জানি না, পদত্যাগ করানোর পরে তাকে সুস্থ স্বাভাবিকভাবে একটা ভিআইপি কায়দায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছিল, সো দ্যাট যতটুকু আপনি কি বলছেন কনস্টিটিউশনাল যে মিসক্যারেজ ভিআইপি হয়ে কায়দায় গেছে। এতদিনই রেখে দেওয়া হয়েছিল, নাকি ঠিক সেই কটা সময়, জি মানে জি জি, 626 জনের তালিকার মধ্যে যখন ছিলেন? এতদিন। এতদিন। না, আচ্ছা, মানে 2 বছর। এতদিনই, হুম। এতদিন তিনি প্রোটেকশন ছিল। আমাকে পুরো বলতে দেন না, হ্যাঁ।
পুরা সময়টা এতদিনই ছিলেন, এবং এগুলো তো অনেকটা রেলগাড়ির মতো। আপনার একবার মোমেন্টাম তৈরি হলে হুম, আপনি ব্রেক টান দিলেন, দাঁড়ায় গেল, সাইকেলের ব্রেক না তো, এটা তো লাইক রেলগাড়ি। এগুলো বড় বড় সিদ্ধান্ত। তো এখানে যেটা হয়েছে যে সাংবিধানিক যেটুকু মিসক্যারেজ হয়ে গেছে 5ই আগস্ট পরবর্তী এবং 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে, সেই মিসক্যারেজটা বেড়ে গিয়ে যাতে কোনো বিপ্লবী সরকার বা নতুন কোনো স্ট্রাকচার যেটার সাথে বিএনপি পরিচিত না, এই ধরনের কোনো কিছু যাতে না হয়, সেজন্যই কিন্তু মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং স্পিকার শিরীন শারমিনকে একেবারে যত্ন করে আলাদা করে রাখা। একটা জিনিস খেয়াল করবেন, আমরা আবেগী মানুষ। জনাব শিরীন শারমিন, ওনার বিরুদ্ধে কোনো মামলা তো আসলে নাই, যেটা মামলা ছিল মিথ্যা মামলা। কোনোদিন তার কোনো অনিষ্ট হোক, এটা তো আমি চাই না। কিন্তু বাস্তবতা কি, যে আজকে তাকে যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়, তাহলে যারাই, যেই কুশীলবরাই যেভাবেই তাকে আড়ালে রেখেছিলেন, তাদের কি কোনো উপায় আছে ওই জুলাই অগস্টের মামলায় গ্রেপ্তার করে তাকে জামিন না দেওয়া ছাড়া? সুতরাং খুব বেশি রিড করার প্রয়োজন নাই। ইট ইজ জাস্ট পার্ট অফ দ্য ডিল। তার সাথে যে ডিল হয়েছিল তার সহযোগিতার জন্য, সেই জায়গাটাই এখানে এসেছে। আরেকটু স্পষ্ট আপনি হতে তো চাই রাশেক রহমান, আপনি হয়তো পরে আরো একটু কন্টিনিউ করবেন এই প্রসঙ্গে, কিন্তু স্পষ্ট হতে চাই সেই কুশীলব কারা, সেই ডিলটা কি, আপনি যে ডিলের কথা বলছেন সেই না, ডিলটা। আমি 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 আপনাকে সহজ উত্তর দিতে চাই। ধরেন আওয়ামী লীগের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলো, তার নামে জুলাই আগস্টের মামলা আছে, তিনি বিশ্বাসঘাতকতা করার পরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান, তাকে আপনি একদিনের জন্য যদি জেলে না নেন, তাকে যদি আপনি জামিন না দেন, সে ফিরবে কিভাবে? এটা একটা উদাহরণ বললাম, এটাকে আপনার অত সিরিয়াসলি নেওয়ার কিছু হুম, নাই। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, হুম, যে আপনি 2 বছর ধরে একজন লোককে ভিআইপি কায়দায় যদি রেখেও দেন, তাকে যদি এখন ছেড়ে দিতে হয় যে ঠিক আছে ভাই যান, আপনার কাজ আপনি করছেন, ধরলাম আসসালাম আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম, যেটাই আপনি বলেন, হুম। তাকে তো আপনাকে জেলে নিতে হবে। জেলে নিয়ে জামিন প্রার্থনা করে জামিন দিয়েই ছাড়তে হবে, এটাই নিয়ম। আপনি তো মানে একদম অত নগ্ন ভাবে তো আপনি তো পারছেন এখানে না কি কাউকে ডিলের শেষ হলো, রিহ্যাবিলিটেট করতে। মানে যে ডিল সেটার কি শেষ এখানে, নাকি আর একটা যেটা শোনা যাচ্ছে যেটি হ্যাঁ, এখন রাশেক ডিল, রহমান, আমি একটু, জি জি, ডিল শেষ? ডিল শেষ, জি। আচ্ছা, ডিল আমি শেষ জানি বলছেন আপনি কি আপনি। বলবেন, এবারে ডিল আমি শেষ। জি, জি। তাহলে প্রশ্নটা হুম, করি, কারণ দর্শকেরও জানা দরকার প্রশ্নটা আসলে কি। সেটা হচ্ছে করেন। যে, যেটি রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা, যেটির বিষয়ে সেই যে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, এনসিপি নেতা, বর্তমান সংসদ সদস্য, যে সেনা প্রধান তাকে ডেকেছিলেন, তিনি সার্জিস গিয়েছিলেন। তখন রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে তাদেরকে চাপ দেওয়া হয়েছে এবং প্রস্তাবের মধ্যে পরবর্তীতে তিনি ফেসবুকে লিখেছিলেন যে সাবির হোসেন চৌধুরী এবং শিরীন শারমিন চৌধুরী, এই দুজনের নাম, সাথে ব্যারিস্টার তাপসের নাম অবশ্য ওই স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, মানে ইনাদের নাম চিন্তা করা হচ্ছে বা পরিকল্পনার মধ্যে আছে। এবং এই সাবির হোসেন চৌধুরী এবং শিরীন শারমিন চৌধুরীর ক্ষেত্রে অনেকটা একই রকম দেখলাম আমরা ঘটনা। বাকি আওয়ামী লীগ নেতাদের জামিন হয় না, শুধু গ্রেপ্তারি হন। ইনারা গ্রেপ্তার হলেন এবং দ্রুত একটা জামিনের প্রক্রিয়ার মধ্যে বেরিয়ে আসলেন। ফলে সেটি কি একটা বাস্তবতার দিকে যাচ্ছে? মানে আচ্ছা, প্রথম কথা, রিফাইন্ড আওয়ামী লীগ or non-refined Aওয়ামী লীগ, there is no such thing at this moment. There is only one Aওয়ামী লীগ, and that is নিষেধাজ্ঞা প্রাপ্ত আওয়ামী লীগ। সুতরাং যতক্ষণ ওনারা সংসদে এই আইন পাশ করলেন যে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না, ইন দ্য মোড অফ সাসপেনশনের ভাষায় যারা বিলটা পাশ করলেন, যতক্ষণ ওটা বলবৎ থাকবে, ততক্ষণ নন রিফাইন্ড, রিফাইন্ড অথবা কোনো ফর্মের আওয়ামী লীগ প্রশ্ন আসে না। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আশা করি আমার নেতা কর্মীরা বুঝতে চাবেন, বিদেশি শক্তি প্রয়োজন প্রাসঙ্গিক, যারা হেজিমনি নিয়ন্ত্রণ করে তারা প্রাসঙ্গিক, খুবই প্রয়োজন। হেজিমনি বলতে বোঝায় বড় বড় ব্যবসায়ী, সাবেক আমলারা, সাবেক সেনা কর্মকর্তারা, হ্যাঁ, বড় বড় ট্রেড ইউনিয়নের নেতারা অবশ্যই প্রয়োজন। কিন্তু ভাই বোন, আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে, আওয়ামী লীগকে আওয়ামী লীগের শক্তি দিয়ে আওয়াজ করে এই নিষেধাজ্ঞা উঠিয়ে তার জায়গায় দাঁড়াতে হবে। পয়েন্ট ব্ল্যাঙ্ক, সিম্পল অ্যানালিসিস আমি আপনাকে বলে দিলাম। কিন্তু সেটি আওয়ামী লীগকে করতে হবে, আওয়ামী লীগকে কি করতে হবে সেটি আপনি বলছেন, কোন কিন্তু এখানে 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 রিফাইন্ড আওয়ামী এখানে লীগের প্রক্রিয়া চলছে কিনা সেই সম্পর্কে জানেন আমি কিনা? আমি আমি বলছি আপনাকে, কোন প্রক্রিয়া চলছে না, চলবে না, আমি বলে দিচ্ছি। কোনো প্রক্রিয়া নাই রিফাইন্ড আওয়ামী লীগ, ফালতু বাজে কথা। সাবের হোসেন চৌধুরী সাহেব পলিটিক্যালি যথেষ্ট এক্সপোজ লোক, উনি বহুবার সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। তিনি মির্জা আব্বাসের মতো একজন প্রথিতযশা বিএনপির রাজনীতিবিদ, তার সাথে ভোট রাজনীতি বলুন, এলাকার রাজনীতি বলুন করে একটা খুব মোটামুটি প্রতাপশালী শক্তিশালী জায়গায় আছেন।
এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। হুম। বাংলাদেশের খেলাধুলার প্রাঙ্গণ থেকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। শুধু তাই না, তিনি নিজে কারাবরণ করেছেন একেবারে বিরোধী দলের রাজনীতিতে, একেবারে বিরোধী দলের রাজনীতি, এবং দীর্ঘদিন কারাবরণ করে হুম। সেই কারাবরণের পরে আইনি মোকাবেলা করে আওয়ামী লীগের নেতা কর্মীদের আন্দোলন, শেখ হাসিনা তারপর ব্লেসিং ছিল, ওনার ডাকে আন্দোলন হয়েছে, তার মধ্যে দিয়ে তিনি বেরিয়ে এসেছেন। ওনার আওয়ামী নেতৃত্বের জায়গা আর পাশাপাশি আপনি শিরিন শারমিন ম্যাডামের নেতৃত্বের জায়গা যদি কম্পেয়ার করতে চান, এটা হয় না। শিরিন শারমিন ম্যাডাম ডেফিনেটলি খুবই ভদ্র মানুষ, খুব ভালো মানুষ, অমায়িক মানুষ। তিনি প্রথম হয়েছেন মেধা তালিকায়, জীবনে কোনো দ্বিতীয় হননি, সব ঠিক আছে, কিন্তু পড়ালেখায় তো উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কোনো সন্দেহ নাই। এখন রাজনীতি, যেই রাজনীতি এখন প্রয়োজন এই সংগ্রাম আন্দোলন মোকাবেলা করার জন্য, সেই রাজনীতিতে আসলে উনি কোন ডিভিশন পেয়েছেন বা পাবেন, এটা বিচার্য বিষয়। তার থেকেও বড় কথা, আপনাকে আবারও আমি বলতে চাই যে ঢাকার উপরে যতক্ষণ না আমাদের নিয়ন্ত্রণ তৈরি না হবে, চট্টগ্রামের উপরে যতক্ষণ না আমাদের নিয়ন্ত্রণ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে সত্যিকার অর্থে মাঠের রাজনীতি করে আমাদের যে সংগ্রামের যে শক্তি, সেটা প্রদর্শন করতে পারা একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে। সেই জায়গা থেকে জনাব শিরিন শারমিন, তার বাড়ি নোয়াখালী, সেখান থেকে পীরগঞ্জের, উনি প্রথমে সংরক্ষিত আসনে এমপি, পরবর্তীতে যে নির্বাচনগুলো আপনারা বিতর্ক তোলেন, আমরাও মাঝে মাঝে বলতে চাই যে হ্যাঁ একটু ভালো নির্বাচন হতে পারতো, সেই সব নির্বাচনে তিনি নির্বাচিত হন আওয়ামী লীগের নেতা কর্মীদের বেঁচে থাকার জন্য বা প্রিভেল করার জন্য বা প্রজ্বলিত হওয়ার জন্য। সেই জায়গায় উনি কতটুকু নেতৃত্ব দিতে পারবেন, হুম। আমি খুব মানে আই ডোন্ট নো, আমি বলতে চাই না। সেই জায়গা থেকে আপনি যত হাইপোথিসিস আজকের অনুষ্ঠানে আমার সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন, প্রত্যেকটাকে আমি নাল এন্ড ভয়েড বলে আচ্ছা, তার মানে আগে আপনার ভাগেই বলে বিশ্লেষণে দিচ্ছি। যদি সামারি করি, রিফাইন্ড আওয়ামী লীগের কোনো প্রক্রিয়া নাই। নো, না। আচ্ছা, স্পষ্ট। ইম্পসিবল। আচ্ছা, স্পষ্ট। আপনি বলছেন যে মানে আওয়ামী লীগের ফেরার বিষয়ে বলছেন যে সেখানে শিরিন শারমিনের নেতৃত্ব আসলে তার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে কোনো প্রশ্ন থাকলেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন থাকতে পারে এখানে সেখানে। এখানে হ্যাঁ, তাহলে এখানে আমার একটা আসলে জেনুইন প্রাই আছে। প্রশ্নটা হচ্ছে এটা যে তাহলে ওই নেতৃত্ব দেবার জায়গায় এখন কে আছে আপনার বিবেচনায়, বা কেউ কি হ্যাঁ, আছে? এবার আপনাকে আমি বলছি, বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলেও যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এটা প্লিজ কেটে দিবেন, যদি নিষিদ্ধ করে তাতে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়? এটা কি হতে পারে? আপনি পৃথিবীর যেখানেই যাবেন, আপনার জাতীয় সঙ্গীতটা তো বাজবে। আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে যান, সরকার প্রধান হিসেবে বাজবে না? আপনি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে যান, একটা প্রোটোকলের মধ্যে দিয়ে তো অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সাথে দেখা হবে। তাদের অনাদিকাল পর্যন্ত যতদিন বাংলাদেশের ব্রিফ সামনে দেওয়া হবে, এই ৭১ সালের যুদ্ধের যে সত্যতা, তা কি সংসদে একটা বিল পাস করলেন হাসতে হাসতে, খেলতে খেলতে, আর এখন আসলে বিল করে নিষিদ্ধ করা হয়েছে কিনা সেটা চিন্তা করার থেকেও আওয়ামী লীগের চিন্তা করা উচিত যে আওয়ামী লীগ নিজ শক্তিতে প্রজ্বলিত হতে চায় কিনা। আমি আপনাকে একটা কোট বলি। আমি কিছুদিন আগে একটা বক্তৃতা শুনতেছিলাম, জনাব জাহাঙ্গীর কবির নানক সাহেব, আমাদের দলের প্রেসিডিয়াম সদস্য সম্মানিত এবং সাবেক মাননীয় মন্ত্রী, তিনি বলছেন যে দলের সব নেতার মাঝে ঐক্য আসুক আর না আসুক, দলের সব কর্মীর মাঝে ঐক্য চলে এসেছে। তো ওনার কথাকে আমি ডাউট করতে চাই না, এটা নিয়ে ডিবেট করতে চাই না। আমি শুধু বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের নেতারাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। যখন আপনি নেতা কর্মী বেশি পার্থক্য করা শুরু করবেন, হ্যাঁ, তখন মনে করার কোনো কারণ নাই যে আওয়ামী লীগের কোনো নেতা ভেসে আসছে। বাংলাদেশের আওয়ামী লীগের একজন কর্মীও নেতা, একজন নেতাও কিন্তু কর্মী। এটা হচ্ছে আমাদের দলের একটা ওরিয়েন্টেশন, একটা রেজিমেন্টেশন। আর তার থেকেও বড় কথা কি, যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের একটা লিমিটেশন আছে, আপনাকে আমি বলি, সেটা হচ্ছে কি, যে আপনি তো হাজার হাজার শত শত লোককে ডাকতে পারছেন না। তার মানে গত 17 বছরে চেহারা দেখে হোক, কারো তদবিরে হোক, টাকা পয়সার লেনদেনে হোক, নারীর লেনদেনে হোক, যেভাবে আপনি কমিটি দিয়েছেন কিনা, সেই কমিটির লোকের বাইরের লোককে তো আর আপনি এই লিমিটেড প্ল্যাটফর্মে ডাকতে পারছেন না। সুতরাং ঐক্য শব্দটা বলা ভালো, কিন্তু ঐক্য শব্দটা আসলে কতটুকু গভীরে গেল সেটা বোঝাটা তো খুব জরুরি। এখন আমার কাছে যেটা মনে হয়, আজকের যে আপনি আমাকে ডেকেছেন, আমি খুব কৃতজ্ঞ আজকে পহেলা বৈশাখের এই দিনে
বাংলাদেশের প্রত্যেক মানুষকে, বিশেষত আমার রংপুর মিঠাপুকুরের মানুষদেরকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। তাদের জীবন হোক রঙিন, তাদের জীবন হোক সুন্দর। কিন্তু ঠিক একই সাথে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলতে চাই, আমাদের জীবন রঙিন সুন্দর ততক্ষণ যতক্ষণ বাংলাদেশের মানুষের জন্য আমরা সংগ্রাম করতে পারি। বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করার যে এজেন্ডা, সেই এজেন্ডার মধ্য দিয়েই তো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কমিটি ধরে ধরে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ দিয়ে তার আপনি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। এই টেলিগ্রাম এই আর অনুষ্ঠানের হোয়াটসঅ্যাপ প্রথমে গ্রুপের যে মধ্যে জায়গাটা আমরা এসেছি যে গ্রুপের আমরা এত মধ্যেও আমরা ঐক্য হচ্ছে কিনা সেটাও আমার প্রশ্ন। তবে আপনার কাছে যেহেতু জাহাঙ্গীর কবির নানকের না কথা নাই বললেন, কথা বললেন, আমি তারই একটি সাক্ষাৎকার দেখছিলাম যে ভারতীয় সাংবাদিক অমল সরকারকে তিনি একটা সাক্ষাৎকারে, যেটা আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেখানে থাম্বনেইল করা হয়েছে মৃত্যুদণ্ডের পরোয়া নেই, এ বছরই দেশে ফিরবেন শেখ হাসিনা। এরকম কোনো বার্তা আপনারা পেয়েছেন, বা কিভাবে ফিরবেন এই বছর দেশে, সেরকম কোনো বার্তা দলের মধ্যে আছে জানেন? না, জননেত্রী শেখ হাসিনা যেভাবে ফিরুক ফিরুক, এটা তো সবাই চায়, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ফিরুক এটা তো কেউ চায় না। হ্যাঁ, আমি আপনাকে বলি, গড ওয়ার্কস ইন মিস্টিরিয়াস ওয়েজ, এটা বাইবেলে বলা আছে, কোরআনেও বলা আছে, আমাদের আসমানি কুতুবগুলোতে আছে। আল্লাহ তাআলা খুব রহস্যজনক ভাবে অদৃশ্যে কাজ করেন। তা আমি একটা কথা বলি যে আওয়ামী লীগকে তো আল্লাহ তাআলা নিজে হাতে 5ই আগস্টে বাঁচিয়ে দিয়েছেন। কারণ 5ই আগস্টে যদি এই ঘটনা না ঘটতো, তাহলে আজ থেকে 10 বছর পরে আপনি আওয়ামী লীগকে খুঁজে পাওয়া কঠিন হতো। আপনি লিখে রাখেন আমার কাছ থেকে, আওয়ামী লীগের যে বীরত্ব গাথা, স্বাধীনতার যে ইতিহাস, আওয়ামী লীগের যে আদর্শ এবং বঙ্গবন্ধু, এ সবকিছুকে আমরা হারিয়ে ফেলতাম খোদার ফজলে যদি 5ই আগস্ট না হতো। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তার বিচার চাই, তার প্রতিবাদ করি, তা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমার বাড়ি ঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে, সব অন্যায়ের বিচার চাই। কিন্তু এটাও বাস্তবতা যে আমার প্রাণপ্রিয় সংগঠন যাদের হাতে পড়ে গিয়েছিল বা যেই কাঠামোর মধ্যে পড়ে গিয়েছিল, হারিয়ে যেত যদি 5ই আগস্ট না হতো। তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আল্লাহ তাআলা ওনাকে একটা সুযোগ দিচ্ছেন একেবারেই বঙ্গবন্ধুর মতো করে ফিরে আসার। এখন এই সুযোগ উনি গ্রহণ করবেন কিনা এটা আল্লাহ জানে আর উনি জানে, তা আমি জানি না। কারণ হচ্ছে, যদি আপনি মনে করেন যে 5ই আগস্ট হওয়ার পিছনে আপনার নিজস্ব কোনো লোকের কোনো ভূমিকা ছিল না, শুধুমাত্র ওরাই ছিল ভূমিকায়, তার মানে কি? তার মানে যেই লোকটা বেসিক ব্যাংক খালি করে ফেলছিল তাকে আপনি এনে আবার পুরস্কৃত করবেন। তার মানে যেই লোকটা বাংলাদেশ ব্যাংকে বসে গভর্নর হয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, ওই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু একটু নেটের সমস্যা হচ্ছে, মানে আপনার আপনি কি গান শুনতে যাচ্ছে। পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন বলেন। হ্যাঁ, আচ্ছা, এখন এখন কোন যাচ্ছে আটকে যাচ্ছে, আমি আবার যাতে বলি। না না, মানে কথাটা শোনা গেছে, কিন্তু আপনার ভিডিওটা একটু আটকে আটকে যাচ্ছে মাঝে মধ্যে, এটা হচ্ছে সমস্যা। আপনি কন্টিনিউ করেন, আমরা পুরোটাই শুনেছি। হ্যাঁ, এখানে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হলে একটু নেটের প্রবলেম হয়, সরি। হ্যাঁ, হ্যাঁ। তো আজকে আয়নার দিকে তাকিয়ে প্রশ্ন করতে হবে যে আমরা পদ্মা সেতু করলাম, আমরা মেট্রো রেল করলাম, সারা দেশে এত ওয়ান্ডারফুল হাইওয়ে নেটওয়ার্ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনায় করা হলো। হ্যাঁ, উনি তো আর নিজে সিমেন্ট ঢালেননি বা রড দেননি, বাট ওনার পরিকল্পনা তো, ওনার মেধা। হ্যাঁ, এটা তো ওনার শ্রমের জায়গা, তাই না? এবং পুরা দেশে ইন্টারনেট কানেক্টিভিটি হলো। এত বড় কোভিড এর যে চরম সংকট, সেই সময় নেত্রী অটল চিত্তে দাঁড়িয়ে থাকলেন, বাংলাদেশের মানুষকে নিয়ে এই সমস্যা আমরা সমাধান করলাম বা আমরা মোকাবেলা করলাম, তাই না? এবং টিকার ব্যবস্থা করা হলো। আমি বলে শেষ করতে পারবো না, উনি এত কাজ করছেন। কিন্তু মাঝে মাঝে তো নিজ সময়ে আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করা উচিত যে এত কিছু করার পরে কেন আমার আজকে এই জায়গায় আসতে হলো। তার মানে আপনার আশেপাশে কিছু লোক তো ছিল যাদের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যদি 5ই আগস্ট না হতো, তাহলে এই লোকগুলোর তীব্রতা আরো বাড়তো। সেই তীব্রতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মহিমার জায়গা ম্লান হয়ে যেত। তার যে ভালো করার ইচ্ছা, সেটা আরো বেশি ঝুঁকির সম্মুখীন হতো। আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এই জায়গা থেকে হলেও ওনাকে তো এই সুযোগটা নেওয়া উচিত, যে এই সুযোগে এই চোর ডাকাইত বদমাইশ বাটপার গুলাকে যেভাবে হোক রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে নিতে হবে। এখন সমস্যা হচ্ছে যে কোন রিফাইন্ড আওয়ামী লীগের দরকার নাই,
অন্য কোনো আওয়ামী লীগের দরকার নেই। তবে হ্যাঁ, জনমানুষের মাঝে একটা আকাঙ্ক্ষা আছে, আপনি আমাকে কোট করবেন, তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোন শীর্ষ নেতা যারা এই বিপর্যয়ের মাঝে অংশীদারিত্ব আছে তাদেরকে আর দেখতে চায় না। এটা আপনি লিখে রাখেন আমার কাছ থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী, শুধু তাই না, বাংলাদেশের জনসাধারণ আচ্ছা, এমনকি এটার বিএনপির কারণ নেতা কি? কর্মীরাও এটার কারণ জানে কি বলেন তো যে জনাব আওয়ামী রাশেদ লীগের রহমান? ঐক্য ধরে রাখার জন্য। এটার কারণ কি? মানে শীর্ষ নেতাকে চান, কোনটা? মানে শেখ হাসিনাকে চান, কিন্তু তারপরে শীর্ষ নেতাকে চান না, বা শীর্ষ নেতাকে চান না কিন্তু শেখ হাসিনাকে চান, এটার কারণ কি? না, বুঝাই দিই। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, দেশের জনসাধারণ এবং বিএনপিরও নেতা কর্মীরা এটা বোঝেন, জামাতও বুঝে, যে আওয়ামী লীগের ঐক্য ধরে রাখতে হইলে বঙ্গবন্ধুর রক্ত অর্থাৎ শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এখন ক্যারিজমা এবং রক্তের সাথে তো যুক্তিতর্ক চলে না, প্রয়োজন নাই, তো কোনো প্রয়োজন নেই। আমাদের আওয়ামী লীগকে প্রয়োজন বাংলাদেশের জন্য, শেখ হাসিনাকে প্রয়োজন, বঙ্গবন্ধুকে প্রয়োজন। সবকিছু নিয়ে যুক্তিতর্ক আমরা করতে যাব না। কিন্তু এই যে গোপাল ধার কয়েকটা তৈরি হয়েছিল 17 বছর ধরে, এগুলোকে মানুষ দেখতে চায় না, এটা রিয়েলিটি। আমি আজকে এই দলে, আপনি বিশ্বাস করেন, আমি তো বঙ্গবন্ধু ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বা শেখ হাসিনা ছাড়া অন্য কোনো কথা আপনার অনুষ্ঠানে বলি না। বিশ্লেষণ করা লাগে, অনেক কিছু প্রশ্ন করেন, উত্তর দেই। শেখ হাসিনার তো সময় নাই আমার টকশো শুনে শোনার। আমার, ওনার চোখে আমি এখন ছোট বাচ্চা। হ্যালো, হ্যাঁ, উনি আমার টকশো দেখবেন কেন? সুতরাং উনি যে রিপোর্ট পায়, সেই রিপোর্টে আমি যে দুষ্টু নেতাগুলোর বিরুদ্ধে কথা বলি, ওই রিপোর্টটা উনি পান, এদিপ আমি ওনার বিরুদ্ধে কথা বলছি। কিন্তু ব্যাপারটা তা না। আওয়ামী লীগের কালচার হচ্ছে, আপনি যখনই সত্য কথা বলবেন, এখানে কিছু দুষ্টু লোক আছে নিজের অবস্থা রাখার জন্য, ভালো রাখার জন্য, তারা ম্যানিপুলেট করে নিজের মতো করে বানিয়ে আমাদের যে সর্বোচ্চ নেত্রী তাকে বলার চেষ্টা করেন। বাট তাতে যে খুব কাজ হচ্ছে সেটা না। আমি আমার কাজ করে যাব। আমি শুধু আপনাকে যেটা বলতে চাচ্ছি, যে বাংলাদেশের মানুষের এখন ফার ক্রাই হচ্ছে, তারা শেখ হাসিনার আওয়ামী লীগে এই যে দ্বিতীয় তৃতীয় স্তরের যে টাউট বাটপার গুলো, এগুলোকে দেখতে চাচ্ছে না। হ্যাঁ, কিন্তু শেখ এখন এটা হাসিনার উনি প্রসঙ্গে সম্মান। আমি একটু জানতে চাই আপনার কাছে, যে তিনি এই যে দুষ্টু লোকরা তাকে রিপোর্ট করেন, এবং এটা আমি বিভিন্ন আরও নেতাদের কাছ থেকে অনেক সময় শুনেছি, যে এই দুষ্টু লোকের রিপোর্টেই তিনি কনভিন্সড হয়ে যান, তার কি নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা সেগুলো কি খুব খাটে না? আছে, আমরা আশায় আছি, নিশ্চয়ই আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আশায় আছে। আপনি আপনি আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ধরেন স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন নিতে গিয়ে প্রতারিত হয়েছে, তারা আশায় আছে। যারা উপজেলা নির্বাচনে নমিনেশন নিতে গিয়ে প্রতারিত হয়েছে, তারা আশায় আছে। যারা আওয়ামী লীগের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড যে কোনো পর্যায়ের কমিটি করতে গিয়ে প্রতারিত বোধ করেছেন, তারা আশায় আছেন। হ্যাঁ, ধরেন ঢাকায় যারা আদিবাসী ভিত্তিক রাজনীতি করেন, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। স্থানীয় রাজনীতিতে যারা, যাদের জীবনের সবকিছু, তারা যখন মনে করেন যে বঞ্চিত হয়েছেন এই স্থানীয় রাজনীতির খেলায়, তারা আশা করেন যে পরিবর্তন দেখতে পারবেন। আমিও আশা করি, আপনিও আশা করেন, কে আশা করে না? কারণ আওয়ামী লীগের মতো একটা বড় দল যদি সঠিক সিদ্ধান্ত একবার নিয়ে ফেলে, তাহলে তো বাংলাদেশের মানুষের জন্য ভালো। এখানে তো ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নাই। আমি আপনার ছোট একটা উদাহরণ দেই। আমরা তো আবেগী, তাই না? এই শামসুল ইসলাম টুকু সাহেবের সাথে আমার এমন কোনো খাতির নেই। উনি আমাকে খুব, মানে আমাকে খুব রিগার্ড করেন। উনি যখন ডেপুটি স্পিকার ছিলেন, যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, সবসময় খুব সম্মান করেন। হ্যাঁ, কারণ উনি মনে করেন যে আমি যে কথাগুলো বলি ওগুলা প্রাসঙ্গিক। আমি তার কাছে, তার প্রতি শ্রদ্ধা রেখে কথাটা বলছি। চিন্তা করেন, একটা লোক, তাকে মামলা দেওয়া হবে, তার ছেলের ক্ষতি করা হবে, তার সহায় সম্পদের ক্ষতি করা হবে, তাকে মেরে ফেলা হবে, সকল ভয় থাকার পরে সে রিজাইন করে নাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদ থেকে। আপনি আমাকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কয়জন নেতা, কয়জন কর্মী তার পক্ষে পোস্ট দিয়েছে? কয়জন তাকে হিরো বানিয়েছে? কয়জন তাকে সেলিব্রেট করেছে? কয়জন তাকে সামনের দিনে নেতৃত্বে চেয়েছে? দুঃখজনক, দুঃখজনক। আমরা 22শে সেপ্টেম্বর রিজাইন করে দিয়ে চলে আসছি মাননীয় স্পিকার, কারণ আমি চাপ নিতে পারিনি। হইতে পারে, আমরা মাইন্ড করি না তো, কারণ আপনি তো রাস্তায় রাজনীতি করেন না, চাপ নিবেন কেমনে? কিন্তু বাস্তবতা হচ্ছে, সাংবিধানিক দায়িত্ব আপনার ছিল শেখ হাসিনার জায়গাটাকে রক্ষা করা, প্রতিবাদ করা। আপনি করতে পারেন না, রিজাইন করে দিয়ে চলে আসছেন। সবাই দেশ ছেড়ে আজকে চলে আপনাকে গেলেন, নিয়ে জামিন দিয়ে দিছে। আপনারা শিরিন শারমিন চৌধুরীর উপরে কেন চাপ নেবেন বলে আশা করেন? একটু শেষ কথা। না 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 না, একটু কথা শেষ করতে দেন। আপনি আজকে জামিন পাইছেন, আপনাকে আজকে হিরো বানাই দিচ্ছে। আপনার রাজনৈতিক পরীক্ষা কি? মানে চাপায়ে দেওয়া নেতৃত্ব দিয়ে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা খুব কঠিন, আজকে আপনাকে আমি বলে দিচ্ছি। যে লোক নিজের থেকে ফাইট করতে পারে না,
তারে ছাড়া কিন্তু আওয়ামী লীগ ফিরে আসা খুব কঠিন। একদম আপনাকে ব্লেটেন্ট হার্ডকোর কথাটা বলে দিলাম। চাপায়ে দেওয়া নেতৃত্ব দিয়ে কিন্তু আওয়ামী লীগ ফিরতে পারবে না, এতটুকু বলি। কারণ হচ্ছে যে শেখ হাসিনা যা বলবেন যা করবেন ওনার দল, ওনার বাবার দল উনি করতেই পারেন। সেই শক্তি, সেই ক্ষমতা, সেই জায়গা ওনার আছে, সেই অধিকার আপনার আছে। কিন্তু আমি শুধু আপনাকে বলতে চাচ্ছি যে যেহেতু আমরা, মানে আমিও বলি, সকলেই বলে যে আমরা নেতা কর্মীদেরকে খুব ভালোবাসি, আহা হা খুব ভালোবাসার জায়গা, সুতরাং সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগকে ফিরে আসতে হয় তাহলে চাপিয়ে দেওয়া নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারবে না। আমি আপনাকে আবার বলছি, তো সেই নেতৃত্ব কোথা আওয়ামী থেকে লীগের, আসবে? ফাইট করতে পারার কথা বলছেন? সবাই তো আপনারা বিদেশেই না আছেন, পলাতক সেটা, স্ট্যাটাসে। না না না, বিদেশে থেকেও ফাইট করা যায়, দেশে থেকেও ফাইট করা যায়, যেখানেই থাকেন না কেন ফাইট করার যার ইচ্ছা আছে তাকে তো আপনার মূল্যায়ন করতে হবে। এখন তিনি যদি সারাদিন ভয়ে ভয়ে থাকে যে সত্য কথা বললে আপনার প্যান্ট শার্ট খুলে ফেলবে, তাহলে তো অসুবিধা। এই কালচারটা তো আপনার চেঞ্জ করতে হবে। আপনি আপনি মনে করেন আমার খুব পছন্দের একজন মানুষ গীতাঙ্গ দেব দত্ত, সাবেক ব্যাংকার, দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছেন এই যে এই রিসেন্ট জামিন নিয়ে, অমুক ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। তো ওনাকে যে প্রশ্ন করি যে দাদা, আপনার রাত্রেবেলা 4টার সময় বিপদ হইলে কি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া কোনো লোক আপনার ফোন ধরে, নাকি একজন পার খাওয়া রাস্তার রাজনীতিবিদ আপনার ফোন ধরে? বাংলাদেশের মানুষ কনফিউজড জাস্টিস এ ভুগে বা কনফিউজ কাইন্ডনেস এ ভুগে। কিসের মধ্যে কি পান্তা ঘি? আরে ভাই, আপনি কি এক্সপেক্ট করতে পারেন আপনার ডাক্তার সাহেব, আপনি অসুস্থ আপনার পাশে বসে থাকবে? নার্স বসে থাকবে। আপনি নার্সের ভূমিকায় ডাক্তারকে চান, ডাক্তারের ভূমিকায় নার্সকে চান। হোয়াট ইজ দিস? সো উই নিড টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড। এখন অ্যাটিটিউডের চেঞ্জ তো স্বয়ংক্রিয় ভাবে আসে না। কনফুসিয়াস তো বলে গেছেন যে অ্যাটিটিউডের পরিবর্তন আনতে গেলে দ্য কিং হ্যাজ টু টেক এ স্টেপ। এটা তার দায়িত্ব, তাকে দায়িত্ব নিতে হবে, তাকে পরিবর্তনটা আনতে হবে। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা আমরা বসে আছি, বিএনপি ফেল করবে দেশ চালাইতে, আমরা চলে আসবো দেশ চালাবো। নো, এটা তো হবে না। কারণ আমি যে অবস্থা দেখতেছি, আওয়ামী লীগের স্বাধীনতা নিয়ে এক গল্প, বিএনপির স্বাধীনতা নিয়ে আরেক গল্প। আপনি চিন্তা করেন তো, যেই বাচ্চাটার বয়স 16 বছর চিন্তা করে যে তোদের কোনো গল্পই নিব না, যা, তাহলে মাঝখানে কি থাকলো? ওই জামাত ইসলামী। আমরা দুই দল মিলে মোটামুটি এনশিওর করতেছি যে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। ইট ইজ ভেরি স্যাড। বাংলাদেশ আওয়ামী লীগের রিয়েল স্বাধীনতার ইতিহাসে কি আছে বলেন? বঙ্গবন্ধু আছেন, কেউ তো এটা নিয়ে প্রশ্ন তোলে না। জাতীয় 4 নেতা আছেন। হ্যাঁ, নিজুম মজুমদার খুব ভালো কথা বলে, খুব ভালো কাজ করছে আওয়ামী লীগের জন্য, তাকে আমি সেলুট জানাই, অনেক অভিনন্দন তার জন্য। বাট সে বলছে যে এমএজি ওসমানী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাই আমি তাকে স্বীকার করতে চাই না। অফকোর্স তার সাথে আমিও একমত। এমএজি ওসমানী সাহেবের অনেক কর্মকাণ্ড সঠিক ছিল না, তার জন্য তাকে বিচার করা যেতে পারে, তার জন্য তাকে তার প্রাপ্য দেওয়া যেতে পারে। কিন্তু উনি স্বাধীনতা যুদ্ধের সামরিক বাহিনীর প্রধান ছিলেন, এই বিষয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? 10ই এপ্রিল গেল, 10 এপ্রিলের প্রত্যেকটা প্রোগ্রাম খুলে দেখেন আওয়ামী লীগের, কোথাও ব্যারিস্টার আমুল ইসলামের নাম নাই। ব্যারিস্টার আমুল ইসলাম কি আমার দাদা? উনি কি আমার নানা? উনি কি আমার ফুফা না চাচা? নো, বাট আই কেয়ার, বিকজ দিজ আর দ্য পিপল হু প্রিপেয়ার দ্য ডকুমেন্ট, হু ড্রাফটেড। যে বঙ্গবন্ধুর নামটা সেখানে লিখেছেন এবং এত শৈল্পিক ভাবে লিখেছেন যে 1000 বছরও এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু আমি তারে স্বীকার করি না। তার মানে আমার ন্যারেটিভটা ত্রুটিপূর্ণ। আওয়ামী লীগের স্বাধীনতা যুদ্ধের যে ন্যারেটিভ, সেখানে ত্রুটি আছে, ঠিক করতে হবে। আর একটু উদার হতে হবে, ত্রুটি বলবো না, একটু উদার হতে হবে। হ্যাঁ, আর বিএনপির ন্যারেটিভটা চিন্তা করেন তো। আরে ভাই, মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে গেছে, বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী হয়ে গেছে, ওনাদের সন্তান তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আর কি প্রয়োজন আছে বাংলাদেশকে ছুরি দিয়ে বিচূর্ণ করা, মানে ছুরিকাহত করার? স্বাধীনতার ইতিহাসে আপনি যদি বলে বসেন যে বঙ্গবন্ধু ছিলেন 1 নাম্বার নেতা, কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমান কি বলে যে আপনার চট্টগ্রাম থেকে কালুরঘাট কি বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ইয়ে পাঠ করেছেন, বা খুব সমস্যা হয়। আপনি তো শুনেন, একটা মজার কথা বলি, পৃথিবীতে একমাত্র ভার্জিন যে অটোমেটিক প্রেগনেন্সিতে ছিলেন সেটা হচ্ছে মাদার মেরি, মারিয়াম, রাইট? ঈসা আলাইহিস সালামের মা, অর্থাৎ জিসাস ক্রাইস্টের মা। ওনার কোনো স্বামী প্রয়োজন হয় নাই, ওনার কোনো পুরুষ প্রয়োজন হয়নি। আল্লাহ বলছেন, যীশু খ্রিস্ট হয়ে গেছেন। ওকে,
এখন ভাই বাংলাদেশের স্বাধীনতা যদি আপনি নতুন প্রজন্মের কোনো ছেলে মেয়েকে গিয়া বলেন যে কোনো নেতা প্রয়োজন হয় নাই আব্বা, মুখ দিয়া বলছি স্বাধীন হয়ে গেছে, এটা কি বিশ্বাসযোগ্য হবে? এটা কি বিবলিক্যাল বাইবেলীয় সেই ঘটনা যে আল্লাহ তাআলা চাইলেন এবং মা মেরি যীশু খ্রিস্টকে মানে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন? ব্যাপারটা কি এরকম? আজকে যখন সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে কথাগুলা বলেন, আমি জানি না কোন চাপে বলেন বা কি, আমি জাস্ট প্রশ্ন করছি যে হাউ ক্যান ইউ পোজ অ্যাজ এ পার্সন হু ইজ ইন্টেলেকচুয়ালি নট ওভার দেয়ার? আপনি ইন্টেলেকচুয়ালি ওই জায়গা থেকে নিজেকে নামাইয়া দলের পারপাস সাফ করার দরকার কি? দলের পারপাস তো সার্ভ হয়ে গেছে, আপনি ক্ষমতায় চলে আসছেন। আপনি চিন্তা করেন, আমি এভাবে কথাটা বলি, ধরেন আমি আজকে দেশে নাই, আমি আওয়ামী লীগের রাজনীতি করি, আমার তো সন্তান আছে, আছে না? সে বড় হলে তো আমাকে প্রশ্ন করবে যে বাবা তুমি কি এমন খারাপ কাজ করলা যে তোমাকে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হলো? আমি যদি আমার সংগ্রাম আমার মতো জারি না রাখি, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে বোঝাবো যে আমি ঠিক ছিলাম? সেই জায়গা থেকে বলতে চাই, আপনি মনে করেন আহমেদ আজম খান, আমি ওনাকে চিনি, খুব ভদ্রলোক, কিন্তু ভদ্র ব্যবহার করে, উনি ভালো আইনজীবী এবং একটা আইনি জটিলতা একটা সমাধান নিয়ে বহু বছর আগে ওনার সাথে আমার দেখা হয়েছে, উনি আমাকে সাহায্য করেছেন যখন আসলে আমাদের এরকম শত্রু ভাবাপন্ন অবস্থা ছিল না যে কেউ কারো চেহারা দেখতে পারি না, এমন একটা সময়। এবং আমি আবার বলছি উনি ভদ্রলোক, খুব মিষ্টভাষী লোক। হ্যাঁ, আচ্ছা চিন্তা করেন উনি তারেক জিয়াকে শিশু মুক্তিযোদ্ধা বললেন। তো এখন 10 বছর পরে বা 15 বছর পরে তারেক জিয়া সাহেব তো নানা হবেন, বা আরো নতুন প্রজন্মের আত্মীয় স্বজনরা যে জিজ্ঞেস করে বসে যে নানা তুমি শিশু মুক্তিযোদ্ধা কিভাবে ছিলে, একটু বুঝিয়ে বলো তো আমাকে। তখন তো আহমেদ আজম খান থাকবে না, তারেক জিয়া সাহেব কিভাবে বোঝাবে কোন সেক্টরে উনি যুদ্ধ করেছিলেন? কিভাবে বোঝাবে? আরে ভাই আপনি বুঝতে পারতেছেন না, পৃথিবীতে 2টা ফ্যামিলি আছে যেখানে বাবা, সন্তান, নাতি রাষ্ট্র বা সরকারের দায়িত্ব পেয়েছে। একটা হচ্ছে ভারতের গান্ধী ফ্যামিলি, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। আমি ভুল করলে ঠিক করে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে শ্রীলঙ্কার বন্দর নায়কা ফ্যামিলি, জনাব বন্দর নায়কা রাষ্ট্রপতি ছিলেন, তার স্ত্রী রাষ্ট্রপতি ছিলেন, তার কন্যা প্রধানমন্ত্রী হয়েছেন, মা আবার রাষ্ট্রপতি ছিলেন। সরি, আচ্ছা থাকে একটু ভুল হইতে পারে। এই 2টা ফ্যামিলি। এরপরে মেজর জেনারেল জিয়াউর রহমান, তার স্ত্রী তারেক জিয়া সাহেবের মা বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া। খুব দরকার শিশু মুক্তিযোদ্ধা হওয়া, বলেন তো? পৃথিবী যখন আপনার, দেশই যখন আপনার, কিন্তু এটা তো আসলে তারেক রহমান দাবি করছেন না, এটা দাবি করছেন তার দলের ব্যক্তিরা বা মন্ত্রী। হইলো কি, ওই যে আপনি আমাকে শেষ করতে দেন, দাবি মন্ত্রী করছেন। তারেক জিয়া সাহেবের উচিত ছিল বলা যে তুমি থামো, 12টা বাজাইও না, তেল মারা শুরু করো না, দেশটাকে ঠিক করতে হবে। আমি আসতেছি কোথায়, যে আপনি মনে করতেছেন বঙ্গবন্ধুকে মাইনাস করবেন, দেশ ঠিক করে ফেলবেন। আপনি মনে করতেছেন আওয়ামী লীগকে আপনি বিল করে নিষিদ্ধ করে দিবেন, দেশ ঠিক করে ফেলবেন। আপনি মনে করতেছেন জনাব আহমেদ আজম খান আপনাকে শিশু মুক্তিযোদ্ধা বানাবে, আপনি দেশ ঠিক করে ফেলবেন। নো, এটা থামাতে হবে। এবং আমি আরেকটা বক্তব্যের কথা বলি, ওনার নাম বলবো না। উনি বলতেছেন যে জনাব তারেক জিয়া হচ্ছে কার্ল মার্কস। না, উনি বলতেছেন তারেক জিয়া সাহেব হচ্ছে আধুনিক যুগের কার্ল মার্কস। আচ্ছা ভাই, কার্ল মার্কস যদি এই কথা শোনে, উনি দোয়া করবেন তারেক জিয়া সাহেবের জন্য, কিন্তু উনি তো খুশি হতে পারবেন না। তুলনা করার তো দরকার নাই। আমার কথা হচ্ছে যে কোনো একজনকে শুরু করতে হবে জাতীয় বিভেদ কমিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখ, এবং এই ঐতিহাসিক সুযোগ এবং সময় জনাব তারেক জিয়ার আছে যদি উনি চান। কারণ অনেকগুলো ব্যাপার আছে, 21 আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কোনো কিছুকে অস্বীকার করে পদক্ষেপটা গ্রহণ করতে হবে। কিন্তু আপনি যখন শিশু মুক্তিযোদ্ধা বানানোর জন্য ব্যস্ত হয়ে যান, তখন এই ব্যবধান কমানোর তার কোনো সুযোগ থাকে না। জাইমা রহমান ইজ ভেরি ইন্টেলিজেন্ট, আই ভেরি ইমপ্রেসড। আপনি ধরেন ডক্টর জুবাইরা, ভেরি ইমপ্রেসিভ। মানে ওনারা আসলে খুবই, আমি মনে করি যে খুব পরিণত এবং খুব প্রশমিত চিত্তে চলাফেরা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী বা কন্যা সন্তান হওয়ার পরও। তাদের অনেক বড় ভূমিকা আছে। আমার মনে হয় তারেক জিয়া সাহেব যদি পারেন, ওনারা অফিসিয়ালি বলা উচিত যে ভাই আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এটা একেবারে মুক্তিযুদ্ধের সময় থেকেই সর্বস্বীকৃত জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে। আপনারা ওই জায়গাটায় থাকেন, ওইটাই বিএনপির জন্য যথেষ্ট।
আমাকে জোর করে তো শিশু মুক্তিযোদ্ধা করার কোনো দরকার নেই। শুধু তাকেই না, আহমেদ আজম খান বেগম জিয়াকেও প্রথম নারী মুক্তিযোদ্ধা, ১ নাম্বার মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা বলছেন। হ্যাঁ, না হলো, হ্যাঁ, আমি সেটাই তো বলতে চাচ্ছি যে ইউ নিড নট ডু দ্যাট, কিন্তু প্রয়োজন নাই। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আচ্ছা, আমার আপনি একটা আপনি এই আমার জায়গায় একটু, এই জায়গায় একটু কিছুটা জায়গায় বলছেন যে তাকেই নিজস্ব ভাবে বলা উচিত। আরো কিছু জায়গা নিয়ে এখন বিরোধী দল কিছু সমালোচনা করছেন। যেমন তাকে, তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে চুপ থাকেন, ফলে তাকে নির্বাক চলচ্চিত্র বলছেন বর্তমান বিরোধী দলের অনেকেই। বা তার চুপ থাকা নিয়ে প্রশ্ন করছেন, এমনও বলছেন, আবারও সেই হাসনাত আব্দুল্লাহ এমনও বলছেন যে আসলে দেশ চালাচ্ছেন সালাউদ্দিন আহমেদ, এমন কথা তিনি শুনতে পান মানুষের কাছে, তারেক রহমান আসলে নমিনাল, এরকম কথাও শুনতে পান। আপনার কাছে কি এরকম কোনো ভূমিকা মনে হয়? জাস্ট কথা প্রসঙ্গে আসলো বলে জিজ্ঞাসা করলাম আর কি। না, মেজর জেনারেল জিয়া রহমান কম কথা বলতেন, খালেদা জিয়া কম কথা বলতেন, তার ছেলে কম কথা বলতেছে। আর বেশি কথা বললে কি হয় দেখছেন তো। বেশি কথা বলার দরকার কি? রাজা বাদশারা বেশি কথা বলবে কেন? ওগুলা ওই ওই মানে কি বলে, উসলে দেওয়া কথাবার্তা, মানে উত্তক্ত করা কথাবার্তা, এগুলা তো আমি আসলে পার্টিসিপেট করতে পারি না। হাসান আব্দুল্লাহ কি বললে তো কি যায় আসে? সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 17 বছর প্রতিদিন কথা বলছে, এমন কোনো দিন নেই কথা বলে নেই। কথা বল, তার কাজই কথা বলা। তা শেখ হাসিনা দলের সভানেত্রী, ওনাকে প্রতিদিন কথা বলা লাগবে কেন? কথা তো বলতে হবে আমাদেরকে। উনি মাসে একবার কথা বলবে, এক কথায় আগুন ধরে যাবে। এটাই হওয়ার উচিত। মানে এই কথা বলাই, আপনি বলছিলেন বেশি কথা বলে কি হয় দেখছেন তো, সেটার জন্য জিজ্ঞাসা করছি। মানে 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 ধরেন বাংলাদেশের ধরেন সাংবাদিক নুরুল কবির এই কথাটা সম্ভবত সুন্দর করে বলেছেন যে সবচেয়ে বড় সমস্যা শেখ হাসিনা হচ্ছে তার মুখ, মানে তিনি কথা বলেন। আসলে কি তাই? বেশি কথা বলেই কি তিনি একটা ঝামেলা পড়েছেন? আমি তো কোনো নাম বলতেছি না, আমি না, বললাম আমি বেশি জিজ্ঞাসা কথা করছি। বললে কি হয় দেখেছেন তো ঐতিহাসিক ভাবে। যারাই বেশি কথা বলেছে তাদের বিপদ হয়েছে। বেশি কথা বলবেন কেন? আর তার থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বটা হচ্ছে রাজা বাদশা টাইপ জিনিস। এখানে আসলে গণতন্ত্র বলে কিছু নাই। তো সেই জায়গায় যেহেতু আপনি একদম নিজের উদ্যোগে, নিজের শক্তিতেই সুশাসন দিতে হবে, দেশ ভালো চালাতে হবে, সুতরাং সেই জায়গায় নিজের মুখটা নিজে নিয়ন্ত্রণ করাটা বুদ্ধিমানের কাজ। কিন্তু কাজের সময়ও কি কথা, মানে মানে গুরুত্বপূর্ণ কাজ তো বিষয়গুলোকে হচ্ছে। অ্যাড্রেস করা দরকার কিনা? আপনি আপনি কিভাবে বুঝেন যে কাজের সময় উনি কথা বলছেন না? বলছেন, অন্য কাউকে দিয়ে আপনি তাহলে বলাচ্ছেন। বিরোধী পক্ষের সেই সমালোচনাটাকে নিচ্ছেন না। আচ্ছা, আপনার কাছে যেটি না, কয়েকটা না, প্রশ্নের আমি জায়গা ছিল, আমি একটু ছোট, নো ছোট করে প্রশ্ন নো করব। নো রাশিদ রহমান নো অনেক সময়, হাসনা খুব বেশি না সময় নাই। ছোট, ছোট না করে উত্তর না দেবেন। জি, জি। হাসনাত আব্দুল্লাহ বিরোধী পক্ষ না। তাহলে? হাসনাত আব্দুল্লাহ কি সে নিজে জানে না? কিভাবে সে বিরোধী পক্ষ? সে কিভাবে বিরোধী পক্ষ? তারা বিরোধী দলীয় জোটে আছেন, বিরোধী পক্ষ না কেন? ও হ্যাঁ, আপনি আবিদানি করছে বলছেন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু ওরা যে প্রমিস করে আসলো 5ই আগস্টে যে বৈষম্য বিরোধী এক বাংলাদেশ তৈরি করবে যেখানে কোনো বৈষম্য থাকবে না, সে প্রতিশ্রুতির জায়গায় তারা কি আছে? তারা তো নিজেদেরকে খুব একটা একটা মায়োপিক ছোট জায়গায় নিয়ে গেছে। দুঃখজনক হলো বাস্তবতা এটা। ওই আপনি এতগুলো মানুষকে মারলেন, হত্যা করলেন, সংগ্রাম করলেন, আন্দোলন করলেন, আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দিল্লিতে পাঠাইলেন। বাংলাদেশের মানুষকে কি দিলেন বলেন না? এক হাত শুনি 2 বছরে। আবিদানি করতে তো অনেক কিছু। জাতীয় পার্টির জিএম কাদের একটা ছিল, সেও তো বিরোধী দলে ছিল। ওইগুলো বিরোধী দল নাকি? হোয়াট ইজ দ্যাট? কিন্তু এই বিরোধী দলকে তো সংসদে খুব মানে সক্রিয় বা সোচ্চার দেখা যাচ্ছে। জিএম কাদেরদের বিরোধী দলকে তো খুব দেখা যায় নাই। হ্যাঁ, 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 না বিরোধী জিএম কাদেরের ধারাভাষ্য যদি আপনি শুনেন, মানে প্রসিডিংস অফ দ্য পার্লামেন্ট যদি শুনেন, খুব তারা বিরোধিতা করেছিল। কিন্তু ওই 11 জনের বিরোধী দলের বিরোধিতা কি মানে? বলছে ডিমের দাম বেড়ে গেছে মাননীয় স্পিকার, চিনির দাম বেড়ে গেছে মাননীয় স্পিকার, সয়াবিন তেলের দাম বেড়ে গেছে মাননীয় স্পিকার। বলে আবার তারপরের দিন আর বলে না, চুপ হয়ে গেছে। এখন এইসব, এইগুলা গেম, এইসব থিয়েটারের কোনো মানে হয় না। এখনো কি সেরকম কোনো থিয়েটার চলছে বলে আপনার বিশ্লেষণ? হ্যাঁ, চলছে। কেন মনে হলো? টোটালি। কেন মনে হচ্ছে? there is a underlying understanding কি সেটা? যে আমরা দুজনে মিলে থাকবো, আর কেউ থাকবে না, এই তো। আচ্ছা, আচ্ছা। মানে আপনার কি মনে হচ্ছে যে এই যে বিরোধিতাটা দেখারও, এটার একটা দেখানো বিরোধিতা বা নাটক? মানে দেখানো বিরোধিতা বলতে বোঝায় যে ওখানে যারা সদস্য আছেন সবাই তো এক স্তরের সদস্য না। অনেকে আছেন শুধুমাত্র এমপি হওয়ার জন্য এমপি, দে আর নট পলিসি মেকার্স। হ্যাঁ, আরেকজনের আছে যারা রিয়েলি দলগুলোর লিডার, যারা ইন্টারনাল পলিসি মেক করে। আরেকটা হচ্ছে এপেক্স, মানে একেবারে সুপ্রিম লিডারশিপ। এখন যারা ধরেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আসছে চেহারা দেখানোর জন্য এমপি হওয়ার জন্য এমপি হয়েছে, এরা কোনো আইনও বানায় না, আইন নিয়ে কথা বলে না। হ্যাঁ,
এদের কোনো ভয়েস নাই, এরা তো কিছু জানবে না, এরা তো বুঝবে না। বাট যারা এপেক্সে আছে তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ভিতরে ভিতরে। জি এবং তার থেকে বড় দুঃখজনক বিষয় বলি, এটা আমাদের সংসদে ছিল, এই সংসদে আছে, আসলে কোনো পরিবর্তন হয় নাই। আর সেটা হচ্ছে যে ওই যে যা বললাম যে আমরা ডাক্তারের জায়গায় নার্স, নার্সের জায়গায় ডাক্তারকে চাই এবং এভাবে প্রেস করি আর কি। হ্যাঁ, আমাদের সংসদ সদস্যরা বাংলাদেশের আইন ব্যবস্থা যে কাজ করে না বাংলাদেশের জনগণের জন্য, সেটা নিয়ে কোনো আলাপ নাই সংসদে। হ্যাঁ, আমাদের 100 বছরের বস্তা পচা যে আইন ব্যবস্থা, সেটার কোনো সংস্কার করা যাতে একটা দেশের মানুষ উপকৃত হতে পারে। যেমন ধরেন আপনাকে ছোট একটা উদাহরণ দিই, আপনি জানবেন যে বাংলাদেশের অনেক প্রবাসী বাংলাদেশে আসে, বিয়ে করে বিদেশে চলে যান। যাওয়ার পরে যাকে বিয়ে করে গেলেন, এটার সাথে আমি একমত না, কারণ ইসলামী ধারাতেও আসলে এভাবে বিয়ে করে অনির্দিষ্টকালের জন্য চলে যাওয়াটা সঠিক না, সমাজের জন্য নয়, রাষ্ট্রের জন্য। চলে গেলেন, দেখা গেল উনি বিদেশেই আছেন, বিদেশ থেকে তিনি প্রতি মাসে অর্থ পাঠাচ্ছেন, প্রেরণ করছেন। তার স্ত্রীর হয়তো বা তাকে ভালো লাগে না, হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে। এখন তিনি এই পরকীয়া চলাকালীন সময় তিনি তার স্বামীর নামে একটা নারী নির্যাতন মামলা করে দিলেন। সারপ্রাইজিংলি এনাফ, ভদ্রলোক তো সৌদি আরেবিয়া বা সংযুক্ত আরব আমিরাত বা দুবাই, উনি নির্যাতন করলেন কখন? মামলা তো হয়ে গেছে। এখন উনি তো চাকরি খুব উন্নত মানের চাকরি করেন না, যিনি চাইলেই ছুটি পাচ্ছেন বা প্লেনের টিকিট কাটতে পারছেন। উনি যখন 3 বছর পরে আসবেন, তখন তিনি দেখতেছেন এই নারী নির্যাতন মামলায় ওনার রায় হয়ে গেছে এবং উনি এয়ারপোর্টে নামলে উনি অ্যারেস্ট হবেন, এবং এটা নন বেলেবল অফেন্স। অ্যারেস্ট হওয়ার পরে খুব সহজে ছাড়াও পাবেন না। চিন্তা করেন তো, কোন একটা সংসদ সদস্য আজকে যে সংসদটা চলতেছে বা 17 বছর চলছে, একবার দাঁড়ায়া বলছে যে কোন প্রবাসী যদি তার প্রবাসে চাকরি করার প্রমাণ নিয়ে নিকটবর্তী দূতাবাসে যেতে যায়, গেলে তিনি বাংলাদেশে না এসেও তার এই আইনি সমস্যাটা মোকাবেলা করতে একটা আইন পাস করছেন ভাই? These are all people who don't even know what to do in the parliament. আপনাকে আরেকটু উদাহরণ আপনি দিই, আপনি এই যে একটা রেজওয়ান, দুইটা এরকম জি বলেন, শেষ করেন। বহু বহু শুনেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। সারা জীবন সমালোচনা করার জন্য ডাকবেন না, কিছু ভালো জিনিস তো বলতে হবে। কারণ রেজওয়ান রহমান নামে একজন ইয়াং বিজনেসম্যান, সে ড্রেজিং এর ব্যবসা করে। তার বাবা হচ্ছে মাহবুবুর রহমান সাহেব, আমাদের ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি ছিলেন। একদমই আওয়ামী মনা না, আওয়ামী লীগ করে না। বরঞ্চ আমি মনে করি যে আর যাই কিছু করুক, আওয়ামী লীগ কোনোদিন করবে না, মানে সমর্থনও করবে না। অথচ তার একটা কথাকে আমি সাপোর্ট করি। সে গতকালকে বিএনপির যে কমার্স মিনিস্টার, বাণিজ্য মন্ত্রী, তার সামনে বলতেছে, মাননীয় মন্ত্রী, আসলে প্রতিনিয়ত আমরা নেসেসারি ব্যুরোক্রেটিক রিপ্রেশনের মুখোমুখি হচ্ছি, যেটা সংক্ষেপ হচ্ছে এনবিআর। এনবিআর এর আরেকটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আপনি বুঝতে পেরেছেন সেটা কি বলতে চাচ্ছে? সে বলতে চাচ্ছে নেসেসারি ব্যুরোক্রেটিক রিপ্রেশন, প্রয়োজনীয় আমলাতান্ত্রিক নিষ্পেষণ। সে যদি এত বড় শক্ত কথা, সাহসিকতা বলতে পারে, আপনি কমার্স মিনিস্টার, আপনার সাথে আরো 299 জন সংসদ আছে, কেউ তো গিয়া বলতে পারলো না যে এই নেসেসারি ব্যুরোক্রেটিক রিপ্রেশনের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা বা সংস্কার বা আইন করা জনাব রাশিদ প্রয়োজন। রহমান একদমই খুব ভালো উদাহরণ, Very এবং sad. এরকম অনেক অনেক উদাহরণ আপনি এখন বসে বসে দেখাতে পারবেন। আমি মানে এরকমটা আগেও ছিল, এখনো হচ্ছে। না, আমি বসে বসে না, আমার না, আমি প্রশ্নগুলো করি, কিছু না, বিষয় শেষ করতে হবে রাশিদ রহমান আমার কথা বলে। দৌড়ে দৌড়ে দেখানোর কথা না, আমার বসে দেখানোর কথা। না সেটাই বলছি, মানে সে আপনি বলছেন এটার কোনো সমালোচনা করছেন, আমি শুধু বলছি যে আপনি একে একে এরকম অনেক উদাহরণ দিতে পারবেন, যেগুলো বাস্তবসম্মত উদাহরণও বটে, যেগুলো আগেও ছিল এখনো এটাই আছে। আমাদের কাজ। কিন্তু ধরেন গুরুত্বপূর্ণ অনেক কিছু, যেমন যেগুলোর উদাহরণ দিচ্ছিলেন সেগুলো আসছে না, কিন্তু এর মধ্যে আবার অনেক কিছু চলে আসে। যেমন এত কিছু পাস হচ্ছে না, আপনি বলছেন এগুলো নিয়ে তো কোনো আইন সংসদে কথা হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে একদম বরঞ্চ শক্ত করে আরো, আমার অনুষ্ঠানে এই মাসুদ কামাল সাংবাদিক বলছিলেন যে কালো আইনকে আরো অমোচনীয় কালো করা হয়েছে, আপনারা যে কালো আইনটি করেছিলেন সেটিকে অমোচনীয় কালো করা হয়েছে। বিএনপি তো শুরুতে বলেছিল যে করা হবে না, বা তারা নিষেধের পক্ষে না। ডক্টর ইউনূস তাদের রেফারেন্স দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিলেন যে বড় দল যেহেতু চায় না, অতএব আমরা এটা করব না। কিন্তু তারপরে ওই হাসনাত আবদুল্লাদেরই একটা নাটকের মতো অবস্থা, যেটি ওই মাসুদ কামালের বক্তব্য থেকেই আমি বলছি। তারপরে নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের কর্মসূচি। এখন সেটিকে মানে বরাবরই এটা বলে আসা বিএনপি এখন সেটাকে কেন শক্তপোক্তভাবে সংসদে পাশ করলো বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানেই তো আপনাকে বলতে চাচ্ছি, প্রথম কথা হচ্ছে এটা হিস্টোরিক ব্লান্ডার। তারেক জিয়া সাহেব নিশ্চিত করেছেন যে আগামী দিনে এই বিএনপি আওয়ামী লীগ একদম কর্নার হয়ে যাবে, সাইডে পড়ে যাবে। 12টা বাজিয়ে দিয়েছেন এটা করে। 2 নাম্বার কথা হচ্ছে যে এই কথাগুলো, উদাহরণগুলো আপনাকে দিয়ে আসলাম, এগুলো সবই আলাপ আলোচনা হতো, সমস্যাগুলোর সমাধান হতো যদি বেঁচে থাকার অন্তিম চেষ্টায় বিএনপি এবং আওয়ামী লীগ লিপ্ত না হতো।
রাজনৈতিকভাবে বেঁচে থাকাই যেহেতু একমাত্র উদ্দেশ্য, তাই কিভাবে কে কারে গুতাবে, কিভাবে কে কারে ধ্বংস করবে, কিভাবে কে কারে নিষেধ নিষেধ করবে, নিষেধাজ্ঞা দিবে, এই এই খেলাতেই আমরা মত্ত। সুতরাং ভালো কোনো চিন্তা আপনি আর আশা করতে পারবেন না। এই বিল করার মধ্যে দিয়ে এটা আরো নিশ্চিত হলো। আচ্ছা, গেল। আর 3 নাম্বার হচ্ছে জনাব তারেক জিয়া বা সালাউদ্দিন সাহেব বা মির্জা ফখরুল ইসলাম সাহেব, ওনারা সকলে যদি এই কথা বলে থাকেন যে বড় দল, মানে ওনারা যদি বলে থাকেন যে নিষেধাজ্ঞা করবেন না, আজকে কেন নিষেধাজ্ঞায় আসলেন? কারণ দে আর নট শিওর তারা টিকতে পারবেন কিনা, তারা জামাতি ইসলামী এনসিপির ধাক্কাটা সামলাতে পারবেন কিনা, দে আর নট শিওর। যার দরুন বাধ্য হয়ে তাদেরকে ঠান্ডা করার জন্য এই জায়গা পর্যন্ত গিয়েছে। আপনাকে আমি এর আগেও বলেছি হুম। যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমাদের অবস্থানের জায়গাটা একেবারেই কৌশলগতভাবে খুব কার্যক্ষম কোনো কিছু ছিল না। ভুল সঠিক ওইসব জায়গায় যাব না, এটা কৌশলগতভাবে আমাদেরকে কোনো কিছু দেয়নি। আমাদের এই 2012 সালের নির্বাচনে আমাদের যে অবস্থানটা ছিল, যদি আমরা আরেকটু চিন্তা ভাবনা করতাম, মানে একা একা সিদ্ধান্ত না নিয়ে যদি আরো প্রাজ্ঞ কিছু মানুষকে নিয়ে হয়তো যে সিদ্ধান্তগুলো আমরা নিতাম, তাইলে আপনি দেখতেন হয়তো বিএনপির উপরে এই চাপটা থাকতো না। আমি জানি না, আমি তো ভবিষ্যৎবাদী করতে পারি না, বাট হুম। আমার কাছে মনে হয়েছে যে আপাতত ইরাক, মানে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের যে চাপ, অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় সেই চাপ, আরেকদিকে জামাত ইসলামী এনসিপির চাপ, ভারতের অসহযোগিতার একটা সম্ভাবনা বা চাপ যেটা বিরাজমান সত্য ছিল, অসহযোগিতা করছিল, সবকিছু মিলিয়ে, প্লাস আওয়ামী লীগ বড় দল, অস্বীকার করার কোনো সুযোগ নেই, আওয়ামী লীগেরও চাপ, হুম। সব চাপ মিলিয়ে তারা হিসাব করেছে কোন চাপটাকে এখন প্রশমিত করলে আগামী দিনে একটু স্বস্তি মতো দেশ চালানোর চেষ্টা করা যেতে পারে। সেই জায়গা থেকে হয়তো বা তারা এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটা ডিজাস্টার হয়েছে। এটা 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 বাংলাদেশের মানে রাজনীতিকে আর শান্ত এখন এই হতে দিবে না। ডিজাস্টার আওয়ামী লীগ মোকাবেলা করবে কি করে? বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে পীড়াদায়ক, হ্যাঁ বলছি, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পীড়াদায়ক যে কয়েকটা ঘটনা, তার মধ্যে একটি ঘটনা হচ্ছে জাসদ, একেবারে ডুবিয়েছিল বাংলাদেশকে, আজকেও তার মানে মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। 2, জামাতি ইসলামের রিহ্যাবিলিটেশন, সেটার মাসুল আমাদেরকে আগামী দিনেও দিতে হবে। বাংলাদেশের পরিচয় হয়তো আমাদের ভুলে যেতে হবে, এটা বাস্তব। হ্যাঁ, জাতীয় সঙ্গীত বাজে দাঁড়ায় না, কি একটা আশ্চর্য ঘটনা। সব পরিষ্কার ভাবে বলে না যে হ্যাঁ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ আমরা সম্মান গিয়েছে, নিজের যারা রাজাকার আলবদর ছিল ওগুলাকে শহীদ বানাইতেছে। এগুলো কি? এটা কি জিনিস? এটা হাউ ক্যান দ্যাট বি? এটা আশ্চর্য ঘটনা। দ্বিতীয় অ্যাক্সিডেন্ট, যেটা এরশাদের মতো একজন স্বৈর শাসক আমরা পেয়েছি, যে আসলে পরবর্তীতে জি এম কাদের মতো একদম সঠিক উত্তর রেখে যেতে পেরেছেন। হ্যাঁ, মানে সুস্থ ধারার আলট্রুইস্টিক রাজনীতি করতে পারার যে জায়গাগুলো, এগুলো ধ্বংসপ্রাপ্ত। ক্যান্টনমেন্ট থেকে বিএনপি হয়েছে, সে তো হয়েছেই, কিন্তু সর্বশেষ এবং এর মধ্যে সবচেয়ে বড় এপিক স্টোরি হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা। এরপরে যে ব্যবধান তৈরি হয়েছে, এটা আর আমরা কমাতে পারি নাই। এবং এখন যেটা হলো একদম এপিক যেই ডিসিশন, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা আরোপ করা। এখন এটার মধ্যে দিয়ে আমি খুব ভালো কোনো ভবিষ্যৎ দেখতে পারি না। তাও আশাবাদী মানুষ হিসেবে বলতে চাই, যদি আল্লাহর বাস্তে এখন আমরা কোনো বিদেশি শক্তি বা কোনো বিদেশি গোষ্ঠীর দিকে না তাকিয়ে আমাদের যে লক্ষ কোটি নেতা কর্মী আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে যদি একটা অনবদ্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারি। শব্দটা অনবদ্য বললাম এই কারণে যে এই সংগ্রাম আন্দোলনে শুধু ফুস করে মিছিল করলেন আর ফুস করে একটা ব্যানার নিয়ে দৌড়ালেন না, হুম। এটা হতে হবে খুবই বোল্ড, আন্তরিক একটি বহুমাত্রিক আন্দোলন বা সংগ্রামের জায়গা। অর্থাৎ এখানে সাংস্কৃতিক বিপ্লবের যেমন প্রস্তাবনা থাকবে, ঠিক একইভাবে হারিয়ে যাওয়া আওয়ামী লীগের আদর্শকে আবার তুলে ধরার ব্যাপার থাকবে, রিক্রুটমেন্টের ব্যাপার থাকবে, এবং একই সাথে ঝটিকা অবস্থান, লম্বা সময় ধরে অবস্থান, এমনকি নিজেকে ত্যাগের সামনে মুখোমুখি করে আত্মত্যাগ করার যে জায়গা, সবকিছুকে মিলিয়ে একটা বহুমাত্রিক আন্দোলন তৈরি করার ব্যাপার আছে। দুঃখজনক হইলো যে বড় বড় নেতারা যারা নেত্রীকে বলেন যে নেত্রী আপনার জান দিয়ে দিব, শুধু একটা হুকুম দিয়া দেখেন, তারা কেউ দেখাইতে পারবেন না 32 নাম্বার টেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঠেকানোর জন্য নিজে গিয়ে প্রাণ দিয়েছেন।
আমরা দেখাতে পারবো না। তার মানে দলের রেজিমেন্টেশনটা হারিয়ে গেছে। আর এই যদি যে আপনি কেউ বলে যে বলছেন না হারায়নি, তাহলে বলতে হয় বঙ্গবন্ধু শেখ হাসিনা কন্যার মানে দণ্ডের জন্য রায় মানে জান দিয়েছেন এরকম কাউকে দেখাতে পারবেন না, কিন্তু ওই দণ্ডের বিরুদ্ধে বা দণ্ড বাতিলের জন্য আইসিটির কাছেই মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাছেই একটা চিঠি পাঠিয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে একটা চিঠি আরে পাঠিয়েছেন দূর, এগুলো তো যুক্তরাজ্যের। শেখ হাসিনার কাছে। হ্যাঁ। আরে আরে শুনেন, এগুলো শেখ হাসিনার কাছে পয়েন্ট পাওয়ার জন্য। যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা আসে, মন্ত্রী হওয়ার জন্য এসব কাজ করে। ও স্টুপিড, জানে না যেভাবে চিঠি দিলে কিছু হবে না? ও বাংলাদেশ আইন জানে? স্টুপিড। ও স্টুপিড না, ও হলো টাউট। ও তো জেনে শুনে করেছে। কারণ যদি বঙ্গবন্ধু কন্যা কোনদিন প্রধানমন্ত্রী হয়, বা ধরেন সজীবাদের জয় প্রধানমন্ত্রী, বা সাইমাবাদের পুতুল যদি প্রধানমন্ত্রী হয়, বা ধরেন মাননীয় শেখ রেহানা যদি প্রধানমন্ত্রী হন, তো বলতে পারবে এই দেখেন আমি তো চিঠি পাঠাইছিলাম। বাটপার, একটা বাটপার, টাউট এগুলা, টাউট। মানে কে পাঠালেন? আমরা তো দেখলাম ল ফার্মের পক্ষ থেকে চিঠিটা গেল, কে কে পাঠালেন? কে 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 পাঠালেন আপনি ভালো বের করতে পারবেন। আমি ওইসব জায়গায় এত শত্রু আর বানাতে চাই না। কিন্তু আপনাকে তো বলছি, বাংলাদেশের আইনি সংস্থা, বাংলাদেশের আইনজীবী উকিল নোটিশ পাঠাচ্ছে না। আপনি পাঠাচ্ছেন কিভাবে? আপনি নিযুক্ত হইলেন কিভাবে? হাউ আর ইউ পার্টি টু দ্য কেস? ফাইজলামি করার জায়গা পান না। আপনার অনুষ্ঠানে তো বহুবার বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন নির্বাহী ক্ষমতা বলে, তারপরে সংসদে বিল পাশ করে। তা আওয়ামী লীগের দোষ কি, এটা আপনার প্রমাণ করতে হবে না? সংবিধানের 26-এ বলা আছে পরিষ্কার ভাবে যে এমন কোন আইন যদি পাশ করেন যেটা বাংলাদেশের মানবাধিকারের সাথে সাংঘর্ষিক, সংবিধানের মূল মন্ত্রের সাথে সাংঘর্ষিক, এটা অটোমেটিক্যালি নাল এন্ড ভয়েড। বাংলাদেশ আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি একটা মিটিং করে প্রেসিডিয়াম সদস্য, সেনাবাহিনী মেম্বারদেরকে নিয়ে একটা সভা করে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে একজন আইনজীবী নিয়োগ করার জন্য পারেন না? বা দূতাবাসে আমাদের যে কোনো একজন সিনিয়র নেতাকে এই রেজলিউশন এবং পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে পাঠাইতে? কেন আমরা এটা করবো না? কেন আমি সময়ে আমার প্রতিবাদ জানাবো না আইনগত ভাবে? যে আমার দোষ কোথায়? আপনি যে এই বিল পাশ করলেন, আপনি বিলটা পাশ করছেন কিভাবে? আওয়ামী লীগ কিভাবে জননিরাপত্তার জন্য হুমকি? আমি কোর্টকে যে বলতে পারি না যে আপনি একটা রুল জারি করেন, আই ওয়ান্ট টু নো? দেন না। আপনি দেন, বিএনপি আইনমন্ত্রীকে দেন 10 বছর ধরে প্রমাণ করার। কিন্তু আমার কাজটা তো আমাকে করতে হবে। উত্তর দিতে পারবে না, কিন্তু আমার কাজটা তো আমাকে করতে, আমি করছি না কেন? কি কারণ? আমার ভয় কি? কেউ হিরো হয়ে যাবে? কোন আইনজীবী নেতা হয়ে যাবে আপনার থেকে বড় নেতা এই জন্যে? তো এইসব টাউটামি বাটপারি করতে কিছু হবে না। সংগ্রাম, আন্দোলন, প্রতিবাদ আপনাকে দেশের মধ্যে করতে হবে। শুনেন, আমি আপনার কথা বলি, ছাত্রলীগের ছেলেমেয়েরা আমাকে ফোন করে, তারা আমাকে ভালোবাসে, শুধু আমার এলাকার না, বাইরের এলাকার। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে জাতিসংঘের শিক্ষা নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানের নাম কি? তারা বলতে পারেন না। নাম বলতে পারে, অসুবিধা নেই। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন এন্ড সায়েন্স নিয়ে কাজ করে ইউনেস্কো, ঠিক আছে? আপনি বলেন তো, আজকে এই যে ছাত্রলীগের এতগুলা ছেলে মেয়েকে আমরা পরীক্ষা দিতে দিচ্ছি না, তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, চাকরি বাকরির জন্য তারা বসতে পারছে না। 5 থেকে 6 লক্ষ নেতা কর্মী যদি নিজের সিভি, নিজের ছবি দিয়ে, নিজের ইমেল থেকে ইউনেস্কোতে ইমেল পাঠায় কারো নেতৃত্বে, কারো আহ্বানে, ডোন্ট ইউ থিঙ্ক এটা একটা ইম্প্যাক্ট করে? আপনি কি মনে করেন না যে এই ছাত্রলীগের 5 লক্ষ 6 লক্ষ ছেলে মেয়ে, তাদের যারা মেধাবী লক্ষ লক্ষ, তারা তাদের সিভি, তাদের যদি আমেরিকান এম্বাসি স্টুডেন্ট কাউন্সিলের কাছে লেখা শুরু করে, অস্ট্রেলিয়ান এম্বাসি লেখা শুরু করে, আপনি মনে করেন না এটা চাপ তৈরি হয়? পৃথিবীর মানুষ এই অনাচার, এই অত্যাচার মানে না। কিন্তু আমরা তো জানিও না কিভাবে প্রতিবাদ করতে হয়। 7-8টা লোক গিয়া বেলজিয়ামে দাঁড়াইয়া ব্যানার একটা ধরে চেহারা দেখাচ্ছি। আরে বেটা, তোর 7-8 জন দাঁড়ায় কি হবে? তোর মূল্য কি বেটা? তুই ইউর একটা মেম্বার অফ পার্লামেন্টের সাথে বসত না? হ্যাঁ, আপনি প্রধান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি টকশো করেন, ইন্টারভিউ দেন, অথচ আপনার সাথে কোনো সিনেটরকে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে পররাষ্ট্রমন্ত্রী বানালো কেন? কিসের জন্য বানালো? আপনারা দেখা করতে পারেন না? ওইটার ছবি দেন যে হ্যাঁ আপনি একজন সিনেটরের সাথে দেখা করেছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে ফেলার জন্য রিকোয়েস্ট করেছেন যাতে তারা আপনার জন্য কাজ করে, নেতাকর্মীরা সাহস পেত। আপনি যান না ব্রিটেনের ফরেন মিনিস্টারের সাথে দেখা করেন, ল মিনিস্টারের সাথে দেখা করেন, করতে পারছেন না কিসের জন্য? আপনি ছোট ছোট পিনপিনা কতগুলা ব্যানার নিয়ে আপনি ইউরোপের বিভিন্ন ছোট ছোট দেশের পার্লামেন্টের সামনে গিয়ে সাহায্য না। আমি ওইটাও রেসপেক্ট করি, আমি এটা ছোট করে বলতেছি না। বাট আপনার কাজটা কি? আপনাকে তো নেত্রী পদ দিয়েছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছিল। হোয়াট আর ইউ ডুইং? আপনি চিন্তা করেন। আমি একটা ছোট জিনিস বলি, মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রচুর কাজ করার চেষ্টা করতেছে, তাদের আমি প্রশংসা করি, ভালো জানি, সম্মান করি। তারা নেত্রীর ভালো চায়, আওয়ামী লীগের ভালো চায়। কিন্তু একটা চিন্তা করেন তো, জ্যাকসনাইট আমেরিকার ভিতরে একটা জায়গা না? আপনি আমেরিকায় আছেন, টেডি বিয়ার জিনিসটাকে আমেরিকানরা কি হিসেবে দেখে? একটা নিরীহ প্রাণী হিসেবে দেখে তো না টেডি বিয়ার? এটা তো একটা আদরের জিনিস। জন্মদিন হলে
প্রেমিক প্রেমিকাকে টেডি বিয়ার দেয়, ম্যারেজ অ্যানিভার্সারিতে টেডি বিয়ার দেয়, হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে, খুবই নিরীহ। আপনি জানেন জ্যাকসন হাইটের মাঝখানে রশি দিয়া 4টা না 5টা টেডি বিয়ার ঝুলাইছে, ছোট ছোট ঝুলাই, ওগুলোকে জুতা মারতেছে। এখন ওখানে বলতেছে ইউনুস ইউনুস কিলার ইউনুস। এখন যেই বেটা গাড়ির মধ্যে জানলা উঠানো অবস্থা আছে সাদা চামড়া, ও যখন দেখে যে বাঙালি কতগুলা লোক টেডি বিয়ার জুতা দিয়ে মারতেছে, আপনি মনে করেন আপনার সোশ্যাল স্ট্যান্ডিং কি থাকতেছে, পলিটিক্স কি থাকতেছে? কিন্তু আমি যদি এই কথা বলি, আজকে আমি হয়ে যাবো ফেরাউন, আমি হয়ে যাবো নমরুদ, কারণ আমি সত্য কথা বললাম। এখন একটা শিক্ষিত মোটামুটি আমেরিকা বোঝে জানে কথা লোকের সাথে কথা বলে যদি আপনি ইউনিসের বিরুদ্ধে প্রতিবাদটা করতেন, তাহলে তার টেডি বিয়ারের 12টা বাজানো লাগে না। আপনি চিন্তা করেন সোশ্যাল মিডিয়ার যুগ, ওই ছাগলগুলা যারা টেডি বিয়ার গুলোকে পিটাইতেছিল, মারতেছিল, ওগুলো একটা ছবি ভিডিও তুলে দিয়ে ছেড়া দেয় সোশ্যাল মিডিয়ায়। বাঙালি কমিউনিটি, আওয়ামী লীগ রাখেন, বাঙালি কমিউনিটির সম্মানটা কোথায় থাকে? যে তোরা আসছো আমেরিকায় থাকতে, তোরা কোথায় 4ঠা জুলাইয়ের প্রতি তোমরা সংহতি প্রকাশ করবা, তা না করে আমেরিকান ন্যাশনাল একটা হাউড়াইছে একটা মানে অন্যতম জনপ্রিয় একটা অ্যানিমাল টেডি বিয়ার, একটা কনসেপ্ট, একটা আইডিয়া, ওইটা তোরা দিনে দুপুরে জুতা দিয়ে মারতেছিস। আপনি কি মনে করেন জিনিসটা? এখন এইসব ফাইন টিউনিং, এইসব জায়গায় হস্তক্ষেপ করা বা এইসব জায়গায় নেতৃত্ব দেওয়া বা এইসব জায়গায় মতামত নেওয়ার যে কালচার, এইটা যদি তৈরি না হয় খুব ভালো কিছু হবে না। রাশিদ রহমান, একটা জায়গায় সমালোচনা আপনি করছিলেন কর্মসূচি যা যা হচ্ছে, অনলাইনের একটা বড় ভূমিকা আছে এই মুহূর্তে। আওয়ামী লীগ কাজ করছে, অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আসলে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন, তাদের একটা মানে প্ল্যাটফর্ম এই টিম, তাদের মধ্যে অনেক রকম দ্বন্দ্ব দেখা যাচ্ছে এখন। সেখানেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে অনেক তোলপাড় চলছে, একজন আরেকজনের বিরুদ্ধাচরণ করছেন। মানে আসলে কি চলছে সেটাকে একটু সংক্ষেপে বলবেন? না না, ওটা ওই যে, সুশান্ত দাস এবং তারা তো প্রচুর পরিশ্রম করছে অনলাইনে সবাইকে জাগ্রত করার জন্য। সেখানে বাংলাদেশ সনদ তারা একটা রেডি করেছিল, ওটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেই রেখে দিয়েছেন। তখন তারা এটা পাবলিশ করার পরে কিছু লোক এটা নিয়ে একমত হয় নাই, বা তাদের মতামত কেন নেওয়া হয়নি, এই ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হওয়ার সুযোগ হয়েছিল। পরে দেখলাম যে ও বেচারা তো এই চাপে পড়ে নেত্রীকে ডাইরেক্ট ফোন করে সেটা আবার ভিডিও রেকর্ডিং করে ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় প্রবলেমটা এখন রিজলভ। আর ওই জুলাই সনদ তো বাংলাদেশ সনদ 18 কোটি বাঙালি পড়ে না ভাই। এগুলো আপনি রিয়েলিটি বললাম। ঢাকা শহর আমার নিয়ন্ত্রণে থাকলে তো 5ই আগস্ট হইতো না। আপনি তো জানেন কিসের সনদ কিসের কি, এটা বাস্তবতা। আমরা অনেক ভুল ত্রুটি করেছি, কিন্তু সব ভুল ত্রুটির মাঝেও সত্যটা রয়ে যায় এই যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, আপনি মনে করেন সিলেট, হ্যাঁ, বরিশাল, এই নগরীগুলো যদি আমাদের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে তার কোনো সনদ দিয়ে আপনি শেখ হাসিনা সরকারকে ফেলতে পারতেন না। সুতরাং সনদ কেউ পড়ে না, বাংলাদেশের মানুষের পড়ালেখা করার খুব ইচ্ছা আছে বলে আমার মনে হয় না সনদ নিয়ে। তবে এটা বলতে চাই যে অনলাইন ফাইটারদের একটা বড় অংশ আছে যারা আসলে আওয়ামী লীগের সামনের দিকে না আগায় দিয়ে আরো পিছাই দিচ্ছে। ওই যেটা আপনাকে বললাম যে শামসুল ইসলাম টুকুর মতো লোকরা এই সংকটে যখন শক্তির প্রকাশ ঘটায়, তাদের দৃঢ়তার প্রকাশ ঘটায়, তাদেরকে আমরা সেলিব্রেট করি না। কিন্তু যাদের ভিতরে নেতৃত্বের কোনো গুণ নাই, যারা জীবনে কোনো একটা লোকের উপকার করে না, দেখাইতে পারবে না, সেসব লোককে আমরা হঠাৎ করে নেতা বানাই দিই, নেত্রী বানাই দিই। এটা একটা খুব বড় সমস্যার জায়গা, বুঝলেন না? শেষ করব মানে এই বিষয়ে একটু শেষ করব আজকের মতো, যে যেটা নিয়ে একটু কথা বলছিলাম, জাহাঙ্গীর কবির নানক যে দাবিটি করছেন যে মৃত্যুদণ্ডের পরোয়া না করে দেশে ফিরবেন শেখ হাসিনা, এবং এই বছরের মধ্যেই, এই যে একটা সময়সীমাও তিনি বলে দিচ্ছেন এই বছরের মধ্যে, এপ্রিল চলছে, বছরে অবশ্য অনেকটা বড় সময় বাকি আছে, এরকম কোনো পরিকল্পনার ব্যাপারে কি জানেন এই বছরের মধ্যে দেশে ফিরবেন নেত্রী? না, আমি নেত্রীকে নিয়ে কোনো কমেন্ট করতে একদমই ইচ্ছুক না। আমি শুধু আপনাকে বলতে চাই, যারাই আমার এই অনুষ্ঠান দেখছেন, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক, এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যেমন মুছে যাবে না, আওয়ামী লীগ হারিয়ে যাবে না। তবে মনে রাখবেন, আব্বার পায়জামা কোনোদিন খালুকে পরানো যায় না। আব্বার পায়জামা যদি খালুকে পরান, তাইলে আপনার আব্বাও আপনার সাথে খুব বেশি খুশি হবে না। আর খালু সাময়িকভাবে খুশি হলেও একটা সময় আপনার আব্বার ওই পায়জামা খুলে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবে। আব্বার পায়জামা খালুকে পরানো মানে ঠিক বুঝলাম না, এটা দিয়ে কি বুঝলেন আপনি? মানে এটা বলতে চাচ্ছি যে মানে লাঙ্গল বাওয়ার জন্য গরুই ব্যবহার করাটা শ্রেয় ছাগল ব্যবহার করার থেকে।